হ্যালো স্টুডেন্টস, আজ আমরা আরও কতগুলো প্রশ্ন নিয়ে ইতিহাসের প্রশ্ন নিয়ে তোমাদের কাছে এসেছি এবং তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে এবং পারলে খাতায় নোট ডাউন করে নেবে এবং অবশ্যই তোমরা এই প্রশ্নগুলোর থেকে যে পরীক্ষা সামনের যে পরীক্ষা কনস্টেবল বা এসআই বা পিএসসি বা স্কুলের যে ক্লার্ক বা আদার্সের যে পরীক্ষা হচ্ছে তাতে অবশ্যই তোমরা কমন পাবে। তাহলে তোমরা আজকের যে আমরা বাছাই করা 50টার মতো প্রশ্ন নিয়ে এসেছি সেগুলো তোমরা দেখতে থাকো এবং তোমাদের ভালো লাগলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই টাইপের ক্লাস আরও ভবিষ্যতে দেওয়া হবে, রেগুলারলি দেওয়া হবে এবং সেই রেগুলারলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশান অন করে নেবে এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবে এবং মতামত কমেন্টে জানাবে। দেখো, প্রথম প্রশ্ন, কোন বিদ্রোহের প্রেক্ষাপটে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ রচনা করেন? অনেক সময় এই আনন্দমঠ গ্রন্থ কে রচনা করেন এটাও কিন্তু প্রশ্নে আসে, এটা মনে রাখবে বঙ্কিমচন্দ্র। আর এখানে বিদ্রোহের প্রেক্ষাপটটা হচ্ছে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ বা ফকির বিদ্রোহ, ঠিক আছে, মনে রাখবে এটা সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা কে করেন? চিরস্থায়ী বন্দোবস্তের পরিকল্পনা করেন জন শোর। কিন্তু জন শোর পরিকল্পনা করেন কিন্তু প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস, মনে রাখবে এটা, ঠিক আছে। তারপর নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা তো কোন পত্রিকায়? প্রথমে জানো নীল বিদ্রোহ কখন হয়? নীল বিদ্রোহ হয়, এটা একটু ডাউটফুল, 1859 থেকে 60 খ্রিস্টাব্দে, 59 বা 60, ঠিক আছে, ডাউটফুল কোশ্চেন এটা একটা, তবে তোমরা মনে রাখবে যেটা অপশানে থাকবে সেটাই করবে। নিয়মিত আলোকপাত করা হতো হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়। এবারে তোমাদের আরও জানা দরকার এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটা সম্পাদনা কে করতেন? এটা হচ্ছে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে। তাহলে আমি কি বললাম, নীল বিদ্রোহ হয় 1859-60 সালে, এটা হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় নিয়মিত আলোকপাত করা হতো, এই পত্রিকার সম্পাদনা করতেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এই নীল বিদ্রোহ নিয়ে আরেকটা বিখ্যাত লেখা হচ্ছে নীল দর্পণ, এটাও মনে রাখো, নীল দর্পণ, এটা লেখা হচ্ছে দীনবন্ধু মিত্রের লেখা। কার লেখা বললাম? দীনবন্ধু মিত্রর লেখা। এবারে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, এই যে দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ, এই নাটকটা ইংরাজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত, ঠিক আছে, মনে রাখবে। তাহলে মধুসূদন দত্ত এটাকে ইংরাজিতে অনুবাদ করেছিলেন। তাহলে অনেকগুলো তথ্য দেখো পেলে। নীল বিদ্রোহ 1859 বা 60 খ্রিস্টাব্দে হয়, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় এটা নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো, নীল দর্পণ নাটকটা রচনা করেন দীনবন্ধু মিত্র এবং এই নাটককে ইংরাজিতে অনুবাদ করেন মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহ কবে হয়? সাঁওতাল বিদ্রোহ হয় 1855 খ্রিস্টাব্দে। কি বললাম? 1855 খ্রিস্টাব্দে। এর সাথে জেনে রাখো সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম অনেক সময় দেয়, সিধু কানু চাঁদ ভৈরব, এরা হলো সাঁওতাল বিদ্রোহের নেতা। সিধু কানু চাঁদ ভৈরব এরা হলো সাঁওতাল বিদ্রোহের নেতা, ঠিক আছে। পরে কোল বিদ্রোহ কবে হয়? কোল বিদ্রোহ হয়েছিল 1832 খ্রিস্টাব্দে। কবে বললাম? 1832 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহের দুজন নেতা হচ্ছেন বুদ্ধু ভগত জোয়া ভগত, ঠিক আছে, মনে রাখবে এই বিদ্রোহ
সাথে সাথে তাদের দু একজন নেতার নামও মনে রাখবে, যেগুলো কিন্তু আমাদের অনেক সময় কোশ্চেনে দেয়। তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত আন্দোলনের সাথে। এবার তিতুমিরের সম্বন্ধে আরও কিছু তথ্য জেনে রাখো, যেগুলো প্রশ্নে দেয়, প্রায়শই পরীক্ষায় আসে। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। ঠিক আছে, তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তিনি নারকেলবেড়ে গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে জমিদার এবং ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। কি বললাম? নারকেলবেড়ে গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। ঠিক আছে, আরেকটা জিনিস, এই ওয়াহাব কথাটার অর্থ হলো নবজাগরণ, এটা অনেক সময় দেয়। ওয়াহাব কথার অর্থ হলো নবজাগরণ। তাহলে দেখো আমি আরেকবার বলে নিই, তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এই ওয়াহাব কথার অর্থ হলো নবজাগরণ। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তিনি নারকেলবেড়ে গ্রামে বাঁশের কেল্লা তৈরি করে ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। পরের প্রশ্ন, মোপালা বিদ্রোহ বা মোপলা বিদ্রোহ কবে হয়? এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে হয়। মোপলা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। কোথায়? না মালাবার অঞ্চলে। এটা কিন্তু কেরালাতে অবস্থিত। মালাবার অঞ্চলে, এটা কেরালার মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়। মনে রাখবে, এটা কিন্তু অনেকবার বিভিন্ন পরীক্ষাতে এসছে, প্রত্যেকটা প্রশ্নই এসছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং প্রশ্নের সাথে সাথে যে সমস্ত তথ্যগুলো আমি তোমাদেরকে দিচ্ছি সেগুলো কিন্তু মনে রাখবে, সেগুলোও কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে। যখন কোনো একটা বিষয় পড়বে তার সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে সেইগুলো নোট ডাউন করে নিতে হয়, তাহলে একসাথে অনেকগুলো প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখতে পারবে এবং যেটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। 1857 সালে মহাবিদ্রোহের সূচনা কে করেন? 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তার সূচনা করেন মঙ্গল পাণ্ডে। কি বললাম? মঙ্গল পাণ্ডে। তোমরা জানো ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ঠিক আছে, নেক্সট। 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট কে ছিলেন? 1857 সালে মহাবিদ্রোহের সময় দিল্লির মুঘল সম্রাট ছিলেন বাহাদুর জাফর শাহ। এটা মাইন্ডে রাখবে, বাহাদুর জাফর শাহ বা বাহাদুর শাহ বলা হয় একে। ঠিক আছে, বাহাদুর শাহ বলা হয়। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ঠিক আছে, কি বললাম? প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। এর সাথে জেনে রাখো, এটা হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এগুলো কিন্তু সমাজ সংস্কারমূলক সংস্থা ছিল। তো সমাজের মধ্যে যে কুসংস্কার সেগুলো দূর করার জন্য আমাদের আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। আর তার সাথে সাথে জাতিভেদ প্রথা বা ধর্মীয় গোঁড়ামি, এটাও মনে রাখতে পারো, জাতিভেদ প্রথা বা ধর্মীয় গোঁড়ামি। আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে। এরও মূল ইয়ে ছিল কুসংস্কার এবং জাতিভেদ প্রথার বিরুদ্ধে লড়াই করা। তাহলে জাতিভেদ প্রথা ও কুসংস্কার এর বিরুদ্ধে লড়াই করা ছিল মূল উদ্দেশ্য এই সমাজের। এর সাথে আরেকটা জিনিস মনে রাখো, স্বামী দয়ানন্দ সরস্বতী ডিএভি বা দয়ানন্দ অ্যাংলো সোসাইটি বা দয়ানন্দ অ্যাংলো
বৈদিক স্কুল বা ডিএভি এর প্রতিষ্ঠা করেন? তাহলে কি বললাম, আর্য সমাজ প্রতিষ্ঠা করেন স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 খ্রিস্টাব্দে। তাছাড়াও দয়ানন্দ অ্যাংলো স্কুলের প্রতিষ্ঠাতা তিনি। এই আর্য সমাজের কাজ ছিল কি, যা সমাজের মধ্যে জাতিভেদ প্রথা এবং কুসংস্কারের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা। চলো তারপর, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম কি? ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা। মনে রাখবে, ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা। ইনিও কিন্তু সিপাহী বিদ্রোহের একজন মহিলা নেত্রী ছিলেন। মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম। মহাবিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথের একটি ছোট গল্পের নাম হলো দুরাশা। কি বললাম? দুরাশা। মনে রাখবে। আর এই বিষয়ে আরেকটা মনে রাখবে, নীল বিদ্রোহের পটভূমিতে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গল্পের উপন্যাসের নাম হলো গোরা। কি বললাম? গোরা। এটা একটা উপন্যাস। এই উপন্যাসের নাম গোরা, যেটা হচ্ছে নীল বিদ্রোহের পটভূমিতে লেখা হয়েছিল। নীল বিদ্রোহ মনে রাখবে। নীল বিদ্রোহের যে নীলকর সাহাদের অত্যাচারের কাহিনী বা তৎকালীন সমাজের যে বর্ণনা, সেটা কিন্তু এই উপন্যাসে পাওয়া যায়। সিপাহী বিদ্রোহের সময় ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন সিপাহী বিদ্রোহের সময় লর্ড ক্যানিং। কি বললাম? সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিঙ্ক। কি বললাম? উইলিয়াম বেন্টিঙ্ক। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিল? বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, এগুলো প্রায়শই কিন্তু গোলমাল হয়ে যায়। ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে উইলিয়াম বেন্টিং। তার আগে যেটা বাংলার গভর্নর জেনারেল ছিল, সে প্রথম গভর্নর জেনারেল হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তারপরে প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। হ্যাঁ, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1784 খ্রিস্টাব্দে। কতই বললাম? 1784 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার ডেভিড হেয়ার। এটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। মনে রাখবে, 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। 19 নম্বর প্রশ্ন, কোন অ্যাক্ট অনুযায়ী কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়? তো মনে রাখবে, ভারতের কলকাতায় কিন্তু প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। কোন গভর্নর জেনারেলের আমলে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান হয়? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, সূর্যাস্ত আইন কে প্রচলন করেন? সূর্যাস্ত আইন হচ্ছে তখনকার দিনে জমিদারদের একটা নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে তাদের যে খাজনা, সেটা জমা দিতে হতো। যদি কোনো জমিদার ব্যর্থ হতো, তাহলে তার জমিদারি বা তার যে জমিদার সত্ত্ব বিলোপ করা হতো এবং তার জমিদারিকে ব্রিটিশদের অধীন দখলে নিয়ে নেওয়া হতো। এটাই হচ্ছে সূর্যাস্ত আইন নামে পরিচিত। এটা হচ্ছে ভারতের জমিদারদের হাত থেকে বা ভারতের ক্ষমতা দখলের একটা প্রচেষ্টা বা একটা উপায়। এটা সূর্যাস্ত আইন করেন লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, মনে রাখবে, সূর্যাস্ত আইন প্রবর্তন করেন কর্নওয়ালিস। তারপরে যেটা বলা হয়েছে অধীনতামূলক মিত্রতা নীতি। অধীনতামূলক মিত্রতা নীতিতে কি হতো না,
সেই দেশকে ব্রিটিশদের বশ্যতা স্বীকার করতে হতো এবং তাদের যে নিজেদের রক্ষার জন্য ব্রিটিশ বাহিনী তাদের কাছে থাকতো। এই নিয়মটা ইয়ে করেন লর্ড ওয়েলেসলি। ঠিক আছে। সেন্সরশিপ অফ প্রেস, পরবর্তী প্রশ্ন, সেন্সরশিপ অফ প্রেস কে চালু করেন? এটাও কিন্তু ওয়েলেসলি। মানে সেন্সরশিপ মানে হচ্ছে নজরদারি, সংবাদ ব্যবস্থার উপর নজরদারি চালু করেন ওয়েলেসলি। এর পরের প্রশ্নটা দেখো, এটাও প্রায়শই দেয়, লিবারেটর অফ প্রেস, এটাকে বাংলায় বলা হয় সংবাদ মাধ্যমের মুক্তিদাতা। লিবারেটর মানে মুক্তিদাতা, এখানে বলা হয় চার্লস মেটক্যাফকে। ঠিক আছে, চার্লস মেটক্যাফকে বলা হয় লিবারেটর অফ প্রেস। বিধবা বিবাহ আইন কবে পাস হয়? বিধবা বিবাহ আইন পাস হয়, এটার ব্যাপারে একটা ডাউটফুল ডাটা আছে। এটা 1856 খ্রিস্টাব্দে ডালহৌসির আমলে এই আইন উত্থাপিত হয়, কিন্তু পাস হয় 1857 খ্রিস্টাব্দে ক্যানিংয়ের আমলে। তাহলে মনে রাখবে, এটা খেয়াল রাখবে, 1856 খ্রিস্টাব্দে ডালহৌসির আমলে এই আইন কিন্তু পাশের জন্য উত্থাপিত হয়, কিন্তু পাস হয় না। এই সময় ভাইসরয় চেঞ্জ হলে, গভর্নর জেনারেল চেঞ্জ হচ্ছে এবং ক্যানিং যখন আসছে তখন এটা পাস হচ্ছে, যেটা 1857 খ্রিস্টাব্দে। সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়, আরেকটা জিনিস এটা বলে নিই, বিধবা বিবাহ আইন, এই আইন পাশের পিছনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের অবদান কিন্তু যথেষ্ট ছিল। পরবর্তী প্রশ্ন, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে এটা নিষিদ্ধ হয় উইলিয়াম বেন্টিংকের আমলে। এই আইন নিষিদ্ধকরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন রাজা রামমোহন রায়। মনে রাখবে এটা, রাজা রামমোহন রায় কিন্তু এই আইন পাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোন ভাইসরয় ক্ষমতায় থাকাকালীন হত্যা করা হয়? মানে কোন ভাইসরয়কে ক্ষমতায় থাকাকালীন হত্যা করা হয়? এটা হচ্ছে লর্ড মেয়োকে হত্যা করা হয়। ঠিক আছে, মেয়োকে ভাইসরয় থাকাকালীন হত্যা করা হয়েছিল। ভারতীয় আবহাওয়া বিভাগ কলকাতায় গড়ে ওঠে কখন? আবহাওয়া বিভাগ মানে ওয়েদার রিপোর্ট যেখান থেকে পাবলিশ করা হয়, সেটা গড়ে ওঠে 1875 খ্রিস্টাব্দে। কি বললাম? 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাস হয়? এটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুকের আমলে। মনে রাখবে এটা। তাহলে কার আমলে বললাম? 1876 খ্রিস্টাব্দে লর্ড নর্থ ব্রুকের আমলে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন পাস হয়। নব্যব্যঙ্গ আন্দোলনের সাথে কে যুক্ত ছিলেন? নব্যব্যঙ্গ বা একে বলা হয় ইয়ং বেঙ্গল, অনেক সময় দিতে পারে। ইয়ং বেঙ্গল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন ডিরোজিও। এর পুরো নাম মনে রাখবে, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। সংবাদ কৌমুদি পত্রিকা কে প্রকাশ করেন? এটা হচ্ছে রাজা রামমোহন রায় এ সংবাদ কৌমুদি পত্রিকা প্রকাশ করেন। ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এটা মনে রাখবে 1828 খ্রিস্টাব্দে। এই ব্রাহ্ম সমাজের আগে নাম ছিল আত্মীয় সভা। কি বললাম? আত্মীয় সভা, যেটা 1817 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে,
তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে। এটা প্রথমে ছিল আত্মীয় সভা, যেটা 1857 সালে প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে এর নাম চেঞ্জ হয়ে বা পরবর্তীকালে এটা ব্রাহ্ম সমাজে পরিণত হয়। নেক্সট, তেভাগা আন্দোলন। তেভাগা আন্দোলন কবে হয়? এটা হয় 1946 খ্রিস্টাব্দে। এই আন্দোলনে গরিব কৃষক এবং ভাগ চাষিরা আন্দোলন করেছিল তৎকালীন জমিদারদের বিরুদ্ধে। ঠিক আছে, এটা 1946 খ্রিস্টাব্দে হয়েছিল। জমিদার বা যে মহাজন শ্রেণী ছিল তাদের এগেনস্টে এটা আন্দোলনটা শুরু হয়েছিল, গরিব চাষি এবং ভাগ চাষিরা। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন গভর্নর জেনারেলের আমলে গঠিত হয়? এটা কিন্তু অনেকবার এসছে। এটা হলো লর্ড ডাফরিন। লর্ড ডাফরিনের আমলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে গঠিত হয়? এটা হচ্ছে 1885 খ্রিস্টাব্দে ডাফরিনের আমলে। এই জাতীয় কংগ্রেস সংক্রান্ত এবার কয়েকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, যেগুলো কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। জাতীয় কংগ্রেসের প্রথম সম্মেলন কোথায় হয়? প্রথম সম্মেলন হয়েছিল মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে। এটা মাইন্ডে রাখবে, মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম সম্মেলন হয়। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন? এটা হলো অ্যানি বেসান্ত। ইনি কিন্তু ভারতীয় ছিলেন না। আর ইনি 1917 সালে কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। তাহলে কি বললাম? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন অ্যানি বেসান্ত। তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব করেন। এই প্রসঙ্গে তোমাদের মনে রাখতে হবে, পরের প্রশ্নটাই দেওয়া আছে, জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিল? ভারতীয় মহিলা, বললাম ভারতীয় ছিল না। তো ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন সরোজিনী নাইডু। ইনি 1925 খ্রিস্টাব্দে কানপুর যে অধিবেশন হয়েছিলেন, 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে সভাপতিত্ব করেন আমাদের সরোজিনী নাইডু। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে বদরুদ্দিন তায়েবজি। 1887 খ্রিস্টাব্দে মাদ্রাজ অধিবেশনে। যদি কোশ্চেন কিন্তু টাফ হয় তাহলে দিয়ে দেবে কোন অধিবেশন প্রথম মুসলিম সভাপতি হয়েছিল, সেটা কিন্তু মাদ্রাজ অধিবেশন 1887 খ্রিস্টাব্দে। আর কে ছিল প্রথম মুসলিম? বদরুদ্দিন তায়েবজি। দেখো, গান্ধীজি প্রথম এবং শেষবারের জন্য কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন? এটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। ঠিক আছে, কবে না? 1924 খ্রিস্টাব্দে। কি বললাম? বেলগাঁও অধিবেশনে 1924 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নরমপন্থী এবং চরমপন্থী দুটি দলে বিভক্ত হয় কংগ্রেসের কোন অধিবেশনে? এটা হচ্ছে 1907 খ্রিস্টাব্দে। 1907 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তখন সভাপতিত্ব করেন সুরাট অধিবেশন, যেটা বলা হয় সুরাট অধিবেশন। সভাপতিত্ব করেন রাসবিহারী বোস। ওকে, সভাপতিত্ব করেন রাসবিহারী বোস বা রাসবিহারী বসু। সুভাষচন্দ্র বসু কতবার কংগ্রেসের সভাপতিত্ব হন? কংগ্রেসের সভাপতিত্ব হয়েছিলেন 2 বার। কতবার বললাম? 2 বার। একটা হচ্ছে হরিপুরা আর একটা হচ্ছে ত্রিপুরী। হরিপুরা হচ্ছে 1938
হরিপুরা কংগ্রেস। আর 1939 যেটা হচ্ছে ত্রিপুরী অধিবেশনে। ঠিক আছে, এটা মাইন্ডে রাখবে। অনেক সময় দেয় হরিপুরা অধিবেশন কবে হয়েছিল, 1938 খ্রিস্টাব্দে। ত্রিপুরী অধিবেশন কবে হয়েছিল, 1939 খ্রিস্টাব্দে। পরের যে প্রশ্ন সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? ইংরেজ সভাপতি ছিলেন জর্জ ইউল। কি বললাম? জর্জ ইউল। এবার কোন অধিবেশনে ছিল? 1888 খ্রিস্টাব্দে এলাহাবাদ অধিবেশন। এলাহাবাদ অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন। পরের প্রশ্ন, গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত দাদাভাই নৌরোজি। ঠিক আছে, দাদাভাই নৌরোজি। পরের প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি 1876 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1876 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রপার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন দাদাভাই নৌরোজি। ঠিক আছে। গান্ধীজির পরবর্তী প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। ঠিক আছে। নেক্সট, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন, এটাও গোপাল কৃষ্ণ গোখলে। তাহলে আজ এই পর্যন্তই প্রশ্নগুলো দেওয়া হলো। পরবর্তী ক্লাসে আরও এই টাইপের আরও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে তোমাদের কাছে আসা হবে। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এবং খাতায় নোট ডাউন করে নেবে, এবং তোমরা শিওর থাকতে পারো যে এই যে ক্লাসগুলো দেওয়া হবে এবং যেখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া হচ্ছে তার মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে। এর সাথে সাথে আমাদের যে ইংরেজি ক্লাসগুলো দেওয়া হচ্ছে সেগুলোও কিন্তু তোমরা দেখতে থাকো, যাতে ইংরেজির পার্টটাও তোমাদের দুর্বলতাগুলো কেটে উঠবে এবং তোমরা ভালো স্কোর করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের চ্যানেলকে রেগুলারলি দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।